হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 10ই জুন 2025-এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখ, এখানে কতগুলো সংখ্যা দিয়েছে, এদের মধ্যমা বা মিডিয়ান নির্ণয় করতে বলেছে। তাই এদের মধ্যমা কি করে নির্ণয় করব? এদেরকে আগে ছোট থেকে বড়তে সাজাতে হবে। তাই এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ছোট দেখে 41, 41, তারপরে কি আছে 44 আছে, 45 আছে, 44 আর 45। তারপরে কি আছে 44 45 হলো, তারপরে দেখো 55 আছে, 58 আছে, 55 আর 58 লিখে ফেললাম। তারপরে কি আছে দেখো 55 58 হলো 67 আছে, 69 আছে, লিখলাম 67 আর 69 কে। তারপরে কি আছে দেখো 71 আছে, 78 আছে, লিখলাম 71 আর 78 কে। তারপরে কি আছে দেখো 88 আর 95। তাহলে আমার দেখো ছোট থেকে বড়তে সাজানো হয়ে গেল। তাহলে এবার আমাকে দেখতে হবে যে কতগুলো সংখ্যা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, তাহলে 11টা টোটাল সংখ্যা আছে। মানে আমি ধরতে পারি যে n এর মান এখানে হচ্ছে 11। তো যেহেতু এখানে 11টা সংখ্যা আছে মানে বিজোড় সংখ্যক সংখ্যা রয়েছে, তাহলে যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকে তখন মধ্যমা হয় কততম পদ? তখন মধ্যমা হবে যখন n বিজোড়, তখন মধ্যমা হবে n+1/2 তম পদ। যদি n বিজোড় হয় তখন এটা হবে। তাহলে কততম পদ হবে? n এর মান কত? 11। তাহলে 11 যোগ 1/2 তম পদ মানে 12/2 মানে 6 তম পদ হবে। তার মানে যেহেতু এখানে 11টা সংখ্যা আছে মানে বিজোড় সংখ্যক সংখ্যা রয়েছে, তাই মধ্যমা হবে n+1/2 তম মানে 6 তম পদ। তাহলে এই যে সাজিয়ে যেটা পেলাম তার 6 তম পদ কোনটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তার মানে 6 নম্বর পদ কত? 67। তাহলে এর মধ্যমা হবে কত? মধ্যমা সমান সমান বা মিডিয়ান সমান সমান হবে 67, মানে অপশন সি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত বন্টনের গড় কত? এখানে কতগুলো মার্কস দিয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস দিয়েছে, এরকম করে একটা দিয়ে দিয়েছে যে মার্কস নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 22, মানে 22 জন ছাত্র 19 নম্বর করে পেয়েছে, গড়ে 19 নম্বর পেয়েছে। 35 জন ছাত্র 31 করে পেয়েছে, 64 জন ছাত্র 54 করে পেয়েছে, এরকম আর কি। 34 জন ছাত্র 69 করে পেয়েছে, 57 জন ছাত্র 95 করে পেয়েছে। তাহলে এদের গড় যদি আমাকে বের করতে বলে, তাহলে টোটাল গড় আমি কি করে বার করব? টোটাল গড় বার করব হচ্ছে টোটাল মার্কস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে টোটাল মার্কস আমি কি করে পাবো? টোটাল মার্কস 22 জন পেয়েছে 19 নম্বর করে, তাহলে টোটাল কত পেয়েছে? 22 গুণ 19 হবে, যোগ 35 জন পেয়েছে 31 করে, মানে কত? 35 গুণ 31 হবে, যোগ 64 জন পেয়েছে 64 জন পেয়েছে 54 করে, মানে 64 গুণ 54 হবে, যোগ 34 গুণ 69 হবে, যোগ 57 গুণ 95 হবে। এটা হলো টোটাল। এটাকে আমি যদি গড় বের করতে চাই তাহলে কি হবে? নিচে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস মানে এই স্টুডেন্ট গুলোর যোগফল, মানে হবে 22 যোগ 35 যোগ 64 যোগ 34 যোগ 57। আচ্ছা, তাহলে এইটা বের করতে গেলে দেখো এই গুণগুলো যদি আমি করতে যাই আমার অনেক টাইম লেগে যাবে। তা আমি দেখি একটু অ্যান্সার গুলো কি আছে দেখি। অ্যান্সার আছে 60, 63, 82, 49। প্রত্যেকটা দেখো এককের ঘরের অঙ্ক আলাদা। এটার এককের ঘরের অঙ্ক 0, দ্বিতীয়টার 3, তৃতীয়টার 2, চতুর্থটার 9। তাহলে যখন এককের ঘরের অঙ্ক আলাদা থাকবে প্রত্যেকের বা কিছু, তাহলে আমার বের করতে অনেক সুবিধা হবে। আমি কি করব দেখো, আমি এই যে গুণগুলো, এই গুণগুলোর প্রত্যেকটার এককের ঘরের অঙ্ক বের করব, পুরোটা গুণ করব না। তাহলে প্রথমে দেখো এককের ঘরে 9 ছিল আর 2 ছিল, 9 আর 2 গুণ করলে হয় 18, 18 মানে এককের ঘরের অঙ্ক 8 থাকে, যোগ তারপরটা কত 31 আর 35, মানে 1 আর 5 এর গুণ করলে কত হয়? এককের ঘরে 5 হয়, যোগ 4 আর 4, 4 4 এ গুণ করলে কত? 16, মানে এককের ঘরে 6 হয়, যোগ 9 আর 4, 4 9 গুণ করলে কত? 4 9 36, মানে এককের ঘরে 6 হয়, যোগ 5 আর 7, 5 7 35, মানে এককের ঘরে 5 হবে, ডিভাইডেড বাই নিচে যেগুলো যোগ আছে তাদেরও খালি এককের ঘরের অঙ্কগুলো যোগ করব। তাহলে কত হয় দেখো, 7 আর 4 হয় 11, 11 আর 4 হয় 15, 15 আর 5 হয় 20, 20 আর 2 হয় 22, মানে এককের ঘরে কত থাকবে? 2 থাকবে। এবার কি করব, উপরের যে এককের ঘরের অঙ্কগুলো যোগ হয়েছে সেগুলোকে যোগ করি। 5 আর 6 11, 11 আর 6 17, 17 আর 5 22, 22 আর 30, মানে এককের ঘরে কত থাকবে? 0 থাকবে, আর নিচে 2। তাহলে দেখো 0 মানে খালি তো 0 নেই, ধরো 30 হতে পারে, বা এটা অনেক বড় একটা কোনো সংখ্যা, বা 13,000, নিচেও দেখো এটা অনেক খালি 2 তো না, নিচে অনেক কিছু রয়েছে। তাহলে দেখো 2 কে কত দিয়ে গুণ করলে আমার উপরে এককের ঘরে 0 আসতে পারে? এক হয় 2 কে যদি 5 দিয়ে গুণ করি, মানে 5 দুগুণে 10, আর এক হবে 2 কে কোনো কিছুর একটা 0 লাস্টে 0 আছে তত দিয়ে গুণ করলে আমার লাস্টে 0 থাকতে পারে। তাহলে আমার যে অ্যান্সারটা হবে তার এককের ঘরের অঙ্ক হয় 5 হবে, তবে আমি উপরে 0 আসবে, আর না এককের ঘরে 0 থাকবে তবেই এখানে আমার 0 আসবে। তাহলে দেখো এখানে একটা অপশনে দেখো এককের ঘরে 0 রয়েছে, কোন অপশনে 5 নেই মানে হতে পারবে না। একটা অপশনে দেখো এককের ঘরে 0 রয়েছে, 60।
তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 60, কারণ এটাকে 60 দিয়ে যদি আমি ভাগ করি তবেই দেখো এককের ঘরে শূন্য আসবে, তাছাড়া এককের ঘরে শূন্য আসতে পারবে না। তো এইভাবে যদি এককের ঘরের অঙ্কগুলো নিয়ে যদি আমি কাজ করি তাহলেও কিন্তু আমার অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা এককের ঘরের অঙ্ক দিয়ে করলেই সুবিধা হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 10% হারে 2 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 407 টাকা। মূলধনটি নির্ণয় করো নিকটতম পূর্ণ সংখ্যায়। আচ্ছা দেখো 10% সুদের হার বলেছে, তা 10% সুদ মানে আমি কি বলতে পারি, 10% সমান সমান কি 10/100, তার মানে কি কাটাকুটি করলে হয় 1/10, তার মানে কি, তার মানে 10 টাকায় 1 টাকা সুদ, মানে 1 টাকা যদি সুদ হয় সেক্ষেত্রে আসল কত, 10 টাকা। তাহলে সুদ আসল কত হবে, সুদ যোগ আসল মানে আসল যোগ সুদ মানে 10 যোগ 1 মানে 11, তার মানে সুদ আসল বাই যদি আমি আসল করি তাহলে হবে কত, 11/10 হবে। এটা কি সুদ আসল বাই আসল করলে 1 বছরের ক্ষেত্রে, এটা সরল সুদের ক্ষেত্রেও তাই হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও তাই হবে। আমাকে বলেছে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের সরল সুদ, তাহলে 2 বছরের জন্য যদি আমি করি তাহলে 2 বছরের ক্ষেত্রে সুদ আসল আর আসলের অনুপাত আমি পেলাম 11/10, তাহলে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ দিয়ে যদি যেই সুদ আসলটা হবে আর যে আসলটা হবে তার অনুপাত কত হবে, এই 11/10 এর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয়, 121 ডিভাইডেড বাই 100। যেহেতু 2 বছরের ক্ষেত্রে তাই আমি স্কোয়ার করব, যদি বলতো 3 বছরের ক্ষেত্রে তাহলে আমি কিউব করতাম, 4 বছরের ক্ষেত্রে পাওয়ারে 4 হতো। তাহলে এটা কি পেলাম, এটা যদি সুদ আসল হয় 100 হবে আসল, তার মানে 2 বছরের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে সমল চক্রবৃদ্ধি বা সুদ আসল মানে চক্রবৃদ্ধি সুদ আর আসল মিলিয়ে, তাহলে সমল চক্রবৃদ্ধি লিখি, সমল বা আসল লিখি, আসল 100 টাকা হলে সমল চক্রবৃদ্ধি হবে কত, বা সুদ আসলটা কত হবে, চক্রবৃদ্ধি সুদের আসল মিলে হবে 121, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে 121, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, কত 121 মাইনাস 100 মানে 21। আচ্ছা তাহলে 100 টাকা 2 বছরের সরল সুদ কত, সরল সুদ দেখো 10% করে মানে কি 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, তাহলে 2 বছরের সুদ কত হবে, 10 গুণ 2 মানে 20 টাকা হবে। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 টাকা, সরল সুদ হচ্ছে 20 টাকা, কখন, যখন আসল হচ্ছে 100 টাকা। তাহলে এইদিকে আমি লিখলাম, এখানে আমি কি পাচ্ছি, আসল সমান সমান আমি কত ধরেছি 100, চক্রবৃদ্ধি সুদ আমি কত পেলাম 100, এই সরি 21, আর সরল সুদ আমি কত পেলাম 20। আমাকে কি বলে দিয়েছে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, মানে সেটা তো হয় না, মানে চক্রবৃদ্ধি সুদের সরল সুদের মধ্যে পার্থক্য 407, তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের সরল সুদের মধ্যে পার্থক্য কত, 21 মাইনাস 20, তার মানে 1 টাকা। তাহলে 1 এর মানটাই কত, 1 টাকার মানটাই হচ্ছে আমার কত বলেছে 407। আমাকে কি বের করতে বলছে, মূলধনটি নির্ণয় কর, মানে আসলটা কত, আসলটা আমি কত ধরেছি 100 ধরেছি, তাহলে 1 এর মান যদি 407 টাকা হয় তাহলে 100 এর মান কত হবে, 407 গুণ 100, তার মানে কত হবে 40700 টাকা। তার মানে আমার অপশন এ যেটা আছে সেইটা হবে। তো এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, অন্যরকম করবো, নানা রকম করে এটা করা যেতে পারে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, ম্যান পাওয়ার হ্রাসের কারণে, ম্যান পাওয়ার মানে শ্রমিক সংখ্যা বলতে পারো, বা এটা একটি কারখানার উৎপাদন 10% হ্রাস পায়, মানে আগে যতজন শ্রমিক কাজ করতো তার তুলনায় হয়তো শ্রমিক সংখ্যা কমে গেছে তাই জন্য উৎপাদন হ্রাস পেয়েছে। এবার কি বলছে, মূল উৎপাদন পুনরুদ্ধারের জন্য মানে আগের উৎপাদন ফিরে পাওয়ার জন্য ওয়ার্কিং আওয়ার্স কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে। তাহলে কি বলছে, ওয়ার্কিং আওয়ার বাড়বে, মানে লোক কম কাজ করছে কিন্তু তাদের বেশি ঘন্টা ধরে কাজ করাবে। তা এইভাবে তারা কতটা করতে পারবে। তাহলে দেখো কারখানায় উৎপাদন 10% হ্রাস পায়, মানে আগে উৎপাদন যদি 100 হতো এখন 10 কমেছে, তাহলে এখন উৎপাদন কত হবে, 10 কমলে এখন উৎপাদন হবে 90। আমাকে কি বলেছে, মূল উৎপাদন পুনরুদ্ধারের জন্য মানে উৎপাদন আবার আমাকে 100 তে নিয়ে যেতে হবে, তাহলে ওয়ার্কিং আওয়ার কতটা বাড়াতে হবে। তাহলে দেখো, তাহলে 90 থেকে আমাকে উৎপাদন 100 তে নিয়ে যেতে হবে, তার মানে কতটা বাড়াতে হবে, 10 বাড়াতে হবে, কতর মধ্যে, 90 এর মধ্যে। তাহলে ওয়ার্কিং আওয়ার কত শতাংশ বৃদ্ধি করতে হবে, যতটা বাড়াতে হবে ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে এখন কত 90, তাহলে 10/90 ইন্টু 100। তো এটা এইভাবে করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, অন্যভাবে আর করার আমার দরকার নেই, আমি এইভাবে করলে আমার তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে 100/9, 100/9 মানে কত, 11.1 মানে অপশন সি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এত সেমি স্কয়ার এবং এর তির্যক উচ্চতা 65 সেমি, তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত।
আচ্ছা দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর যদি ব্যাসার্ধ r হয়, উচ্চতা h হয় এবং তির্যক উচ্চতা h হয়, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, আচ্ছা শঙ্কু একটা আঁকি। তো এটা হচ্ছে একটা শঙ্কু, এর নিচেরটা হচ্ছে বৃত্তাকার হয়, তাহলে এর ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাসার্ধ কোনটা, ভূমির ব্যাসার্ধ হবে এইটা, এটাকে r দিয়ে লেখে। উচ্চতা কোনটা, এই শীর্ষবিন্দু থেকে ভূমির ব্যাসার্ধের উপর লম্ব টানলে যেটা পাই সেটাই হচ্ছে উচ্চতা, এটাকে h দিয়ে লেখে, এটাই হচ্ছে উচ্চতা। আর তির্যক উচ্চতা কোনটা, এই যে বেঁকা যে দুটো ইয়ে পাচ্ছ এই দুটোই হচ্ছে তির্যক উচ্চতা, এই দুটো হচ্ছে তির্যক উচ্চতা, এটাকে লেখে। ও তির্যক উচ্চতা h হয়ে গেছে, তির্যক উচ্চতা l হবে, এটা l হবে, তির্যক উচ্চতাকে লেখে l দিয়ে। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি, পাই ইন্টু আর স্কয়ার, ভূমি মানে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল যেটা সেটাই হবে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর ইন্টু এল। আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি, সমগ্র তলের ক্ষেত্রফল কি করে বেরোচ্ছে, ভূমির ক্ষেত্রফলের সাথে যদি বক্রতলের ক্ষেত্রফল যোগ করো তবেই সমগ্র তলের ক্ষেত্রফল হয়, মানে এই দুটো যোগফল, এই দুটো যোগ করে কমন নিলে পাই আর ইন্টু আর প্লাস এল হয়। আর শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখো এই অঙ্কটা আমাকে কি বের করতে বলেছে, দেখো ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার, সেটা সমান সমান বলে দিয়েছে 3136 এত পাই। আচ্ছা এখান থেকে আমি আর এর মানটা বের করব, তাহলে পাই আর পাই কেটে গেল, তাহলে আর স্কয়ার সমান সমান কি দাঁড়াচ্ছে, আর স্কয়ার সমান সমান হচ্ছে 3136, তাহলে আর এর মান কি হবে, আর সমান সমান √3136। তা 3136 এর আমি যদি বর্গমূল করি আমার কত বেরোয়, প্রথমে দেখো চারটে সংখ্যা আছে মানে দুটো দুটো করে নেবো, তাহলে 31 মানে 5 5 25 হয়, তাহলে 5 বার দিলে হয় 25, তাহলে 6 আর দুটো সংখ্যা 36 নামছে, তাহলে এখানে কি নিতে হয়, 5 এর ডবল নিতে হবে, 5 এর ডবল হচ্ছে 10, আর তারপরে যদি 6 বসাই তাহলে 106 গুণ 6 করলেই দেখো 636 হয়, মানে এখানে 6 বসিয়ে দেবো। তাহলে 3136 এর রুট করলে কত হয়, 56 হয়, তাহলে আর এর মান পেলাম আমি 56। আমাকে কি বার করতে বলেছে, এবং তির্যক উচ্চতা বলেছে 65, মানে এল এর মান বলে দিয়েছে 65। বের করতে বলেছে কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, পাই আর এল, তাহলে পাই ইন্টু আর, আর এর মান কত 56, ইন্টু এল, এল এর মান কত 65। এত উত্তর হবে এত বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে সমান সমান কত হবে, 56 আর 65 গুণ করলে কত, গুণ করি রাফে, 65 গুণ 56 করলে কত, 5 6 30 শূন্য, হাতে 3, 6 6 14 7 3 39 গুণ 5 5 25 5, হাতে 2, 5 6 30 দিয়ে 32, মানে 0, 5 9 14 4, হাতে 1, 2 রেখে 3 3 6 3, মানে 3 6 4 0 এত পাই, এত সেমি স্কোয়ার, মানে অপশন এ হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি গ্রামের জনসংখ্যা ছিল 1 লাখ, প্রথম বছরে এটি 5% বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পেয়েছে, 2 বছর পরে জনসংখ্যা কত। তাহলে দেখো 1 লাখ ছিল, প্রথম বছরে 5% বৃদ্ধি হলো, তাহলে প্রথম বছর পর কত হলো, 1 লাখ তো ছিলই, তার আবার 5% বৃদ্ধি হলো, মানে হলো কত, এটা ইন্টু 5% যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে কত হবে, এটা ইন্টু 100 যোগ 5/100, মানে 105/100 হবে। আবার প্রথম বছরের শেষে এটা হলো, দ্বিতীয় বছর আবার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে দ্বিতীয় বছরের পর কত হবে, এটা ইন্টু 100 যোগ 20/100, তার মানে হবে কত, 120/100, তাহলে 2 বছর পর জনসংখ্যা এটাই হবে। এবার যদি একটু কাটাকুটি করে এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম, এই শূন্যের সাথে এই শূন্য, আর এই দুটো শূন্যের সাথে এই দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা তাহলে থাকছে কত, 12 গুণ 105 আর 100, তাহলে 12 গুণ 105 করলে কত, 5 12 60 শূন্য, হাতে 6, 12 শূন্য শূন্য 6, 12 কে 12, আর এখানে দুটো শূন্য শূন্য শূন্য, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে, 1,26,000, মানে অপশন এ হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, যদি একটি রেখা দুটি সমান্তরাল রেখার জোড়াকে ছেদ করে তাহলে প্রতি জোড়া সংশ্লিষ্ট কোণ হলো। দেখো একটা রেখা দুটি সমান্তরাল রেখার জোড়াকে ছেদ করে, তাহলে দুটো সমান্তরাল রেখাকে আঁকি, এটা দুটো সমান্তরাল রেখা, এটাকে একটা রেখা ছেদ করছে দুটো রেখাকেই, তাহলে এরকম একটা রেখা হবে যে দুটো রেখাকেই ছেদ করে, তাহলে প্রতি জোড়া সংশ্লিষ্ট কোণ, এখানে দেখো প্রতি জোড়া মানে এখানে একটা কোণ পাচ্ছি, এখানে একটা কোণ পাচ্ছি, আবার এইদিকে একটা কোণ, এর সংশ্লিষ্ট কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণগুলো কি হয়, এই কোণগুলো পরস্পর সমান হয়, এটাও যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 100 ডিগ্রি, মানে এই কোণগুলো হচ্ছে পরস্পর সমান হয়, তাহলে প্রতি জোড়া সংশ্লিষ্ট কোণ কি হবে, প্রতি জোড়া সংশ্লিষ্ট কোণ হবে সমান হবে। বাকি পূরক কোণ কি, পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলে। সম্পূরক কোণ কি, দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটা কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। তারপরের প্রশ্ন কি বলছে, যদি ভাইয়ের বর্তমান বয়সের 3 গুণ তার বোনের বর্তমান বয়সের 5 গুণের চেয়ে 25 বছর বেশি হয় এবং বোনের বয়সের 5 গুণ, আচ্ছা ভাই আর বোন দুজন দিয়েছে, আমি ধরছি ভাইয়ের বর্তমান বয়স x বছর, ভাইয়ের বয়স ধরছি x, আর বোনের বয়স ধরছি মানে বর্তমান বয়স y। কি বলছে, ভাইয়ের বর্তমান বয়সের 3 গুণ, ভাইয়ের বর্তমান বয়স x, তার বয়সের 3 গুণ মানে 3x, সেটা কার সাথে সমান, সেটা ইজ ইকুয়াল টু তার বোনের বর্তমান বয়সের 5 গুণের চেয়ে বোনের বর্তমান বয়স y, তাহলে বর্তমান বয়সের 5 গুণ মানে কত হবে 5y, তার চেয়ে আরো 25 বেশি, মানে এটা প্লাস
25, এটা একটা পেলাম। তারপরে আবার কি বলছে, বোনের বয়সের 5 গুণ মানে বর্তমান বয়সের 5 গুণ, বোনের বয়স তো y, বোনের বর্তমান বয়সের 5 গুণ মানে কত 5y, সেটা সমান সমান কত বলছে, ভাইয়ের বয়সের চেয়ে 5 বছর কম, সেটা ভাইয়ের বয়সের চেয়ে 5 বছর কম, ভাইয়ের বর্তমান বয়স কত x, তার চেয়ে আরো 5 বছর কম মানে কত x - 5। আচ্ছা, তাহলে আমি কি পেয়েছি দেখো, একটা পেয়েছি 3x = 5y + 25, আর একটা পেলাম 5y = এত। আচ্ছা, আমি যদি প্রথম এই যে যেটা পেয়েছিলাম সেখানে যদি 5y এর জায়গায় x - 5 বসিয়ে দিই তাহলে কি রকম হয়, তাহলে হবে দেখো 3x = 5y এর জায়গায় কি বসবে x - 5, তাহলে লিখে দিই যে x - 5 + 25 হবে, x গুলোকে বাঁ পাশে আনলে কি হয় 3x - x, তার মানে হবে 2x = মাইনাস প্লাস -5 + 25 করলে হয় কত 20, 2 আর 20 কাটলে হয় 10, মানে x এর মান হবে 10। তাহলে ভাইয়ের বয়স পেলাম 10 বছর, তাহলে বোনের বয়স কত, বোনের বয়স যদি এখানে বসিয়ে দিই তাহলে 5y = কত ছিল x - 5 মানে 10 - 5, তাহলে 5y = হচ্ছে 5, তার মানে y এর মান কত হবে 1 হবে। তাহলে x এর মান পেলাম 10, y এর মান পেলাম 1। কি বের করতে বলেছে, ভাই এবং বোনের বর্তমান বয়সের পার্থক্য কত, তাহলে ভাইয়ের বয়স 10 বছর, বোনের বয়স 1 বছর, পার্থক্য কত হবে 10 - 1 মানে কত 9, তাহলে পার্থক্য হবে 9 বছর, অপশন ডি। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, 9টি সংখ্যার গড় 17, এই সংখ্যার মধ্যে 7টির গড় হচ্ছে 17, মানে 7টি সংখ্যার গড় 17, তাহলে বাকি দুটি সংখ্যার গড় কত হবে। দেখো 9টা সংখ্যার গড় 17, তার মধ্যে 7টা সংখ্যার গড় যদি ওই 17ই হয়, তার মানে বাকি দুটো সংখ্যার গড়ও কত হবে 17ই হবে। এটা করার কোনো দরকার নেই, এটা 17ই হবে, যেহেতু 7টা সংখ্যার গড় এই 9টা সংখ্যার গড়ের সমান, তাহলে বাকি যে দুটো সংখ্যা পড়ে আছে তাদের গড়ও সেই 17ই হবে, করার কোনো দরকার নেই। বা করলে করতে পারে 9টি সংখ্যার গড় 17 মানে সংখ্যার সমষ্টি কত 17 গুণ 9, করলে কত হবে 153 হবে, তার মধ্যে 7টার গড় বলে দিয়েছে 17, তাহলে 7টার সমষ্টি কত 17 গুণ 7 মানে 119, তাহলে বাকি দুটোর সমষ্টি কত বেরোলো ও 119, এটা বাকি দুটোর সমষ্টি কত হবে 153 থেকে 119 বাদ দিলে হয় 34, দুটোর সমষ্টি 34 মানে একটা মানে প্রত্যেকটার গড় কত 34/2, এভাবে করলেও হবে, বাকি এটা করার দরকার নেই, এমনি যেহেতু সমান বলেছে তাহলে বাকি দুটোর গড় 17ই হবে। তারপরের প্রশ্ন কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2304 বর্গ সেমি, তাহলে এটির পরিসীমা একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান, তাহলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2304 বর্গ সেমি, তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হবে, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হবে তাহলে √2304, তাহলে 2304 এর রুট করলে কত, 2304 এর যদি আমি রুট করি তাহলে বর্গমূল করলে কত, প্রথমে 23 কে ধরলে 4 বাদ দিলে হয় 16, 4 4 16, তাহলে থাকছে 704, 4 এর ডবল কত 8, 4 এর ডবল হচ্ছে 8। হুম, আচ্ছা 8 লিখলাম, তাহলে 8 এর পরে কত, 8 কে দেখো 8 দিয়ে গুণ করলে কত হয়, 88 গুণ 8 করলে দেখো 704 হয়, তাহলে এখানে 8 বসবে, তার মানে 2304 এর রুট করলে কত হয় 48, সমান 48। এবার কি বলছে, এটির পরিসীমা মানে বর্গক্ষেত্রটার পরিসীমা সেটা একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান, তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য পেলাম 48, বর্গক্ষেত্রটার পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা হবে কত, বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কত হবে 4 গুণ 48, গুণ করলে কত হয় 4 8 32 2 হাতে 3, 4 4 16 3 19, 192 পেলো। বলছে কি এটির পরিসীমা একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান, আমি ধরছি সুষম ষড়ভুজের, সুষম মানে প্রত্যেকটা বাহু সমান, সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x সেমি, বাহুর দৈর্ঘ্য হচ্ছে x সেমি, তাহলে ষড়ভুজের পরিসীমা কত হবে, 6টা বাহুর যোগফল মানে 6 গুণ x হবে, তাহলে ষড়ভুজের পরিসীমা কত হবে 6x, সেটা কার সাথে সমান হবে, বর্গক্ষেত্রের পরিসীমার সাথে সমান হবে, মানে 6x সমান হবে 192, তাহলে x এর মান কত হবে 192/6, 6 দিয়ে কাটাকুটি করলে 3 আর 1 2 2, মানে x এর মান হলো 32, তাহলে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম 32 সেম, আমাকে বের করতে বলেছে ষড়ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট, আচ্ছা 6 গুণ √3/4 ইন্টু বাহু স্কয়ার ইন্টু বাহু তার স্কয়ার, এটা হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এটা সমান সমান কত হবে তাহলে 6 ইন্টু √3/4 ইন্টু বাহু স্কয়ার, বাহুর দৈর্ঘ্য কত 32, মানে 32 স্কয়ার মানে 32 গুণ 32 লিখলাম, 4 দিয়ে 32 কে কাটলে হয় 8, তার মানে কত হবে 6টা 48 গুণ 32, 48 গুণ 32 করলে কত, 8 দুগুণে 16 6, হাতে 1, 4 দুগুণে 8 একে 9, গুণ 3 8 24 4, হাতে 2, 3 4 12 দিয়ে 14, 6 9 4 তার 3, হাতে 1 5 1 1536 √3, এত হবে, এত বর্গ সেমি, তাহলে সর্বষ্টির ক্ষেত্রফল কত হবে 1536 √3 বর্গ সেমি, মানে অপশন এ হবে।
তারপরের প্রশ্ন, আচ্ছা সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এখানে আমি লিখে দিয়েছি 6 × √3/4 × বাহু স্কয়ার। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 83 মিনিটে 33.2 কিমি দূরত্ব অতিক্রম করে। স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত 8:5। নৌকাটি স্রোতের প্রতিকূলে 47.1 কিমি এবং স্রোতের অনুকূলে 55.9 কিমি যেতে মোট কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা কি বলছে দেখো, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 83 মিনিটে 33.2 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে নৌকাটির গতিবেগ কত হবে? গতিবেগ যদি আমি কিমি পার ঘন্টায় বের করতে চাই, প্রতিকূলে তাহলে 83 মিনিটে গেছে হচ্ছে 33.2 কিমি, তাহলে 1 ঘন্টায় কতটা গেছে মানে কি 60 মিনিটে কতটা গেছে? তাহলে 83 মিনিটে যদি 33.2 কিমি যায়, তাহলে 1 মিনিটে গেছে কত? 33/2/83। আর 60 মিনিটে কতটা গেছে তাহলে? 33/2 গুণ 60 ডিভাইডেড বাই 83। পয়েন্টে যদি তুলে দিই নিচে 10 গুণ হবে, 0 0 কেটে দিলাম, 83 কে 4 দিয়ে গুণ করলে 332 হয়, গুণ 4 মানে হলো কত? 4 6 24। মানে স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 24 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 60 মিনিটে 24 কিমি যায় মানে 1 ঘন্টায় 24 কিমি যায়, তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 24 কিমি পার ঘন্টা। কি বলে দিয়েছে আমাকে? স্থির জলে নৌকার বেগ ও স্রোতের গতিবেগের অনুপাত হচ্ছে 8:5। তা আমি ধরছি স্থির জলে নৌকার বেগ হচ্ছে 8x কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ তাহলে কত হবে? 5x কিমি পার ঘন্টা, কারণ 8:5 বলেছে। তাহলে দেখো, তাহলে স্রোতের প্রতিকূলে আর অনুকূলে তাহলে বেগ কত হবে? দেখো স্রোতের অনুকূলে তাহলে বেগ কত হবে? স্রোতের অনুকূলে বেগ হবে তাহলে কি, অনুকূলে বেগ কি হয়ে যায়? নৌকার বেগের সাথে স্রোতের বেগ অ্যাড হয়ে যায়, তাহলে অনুকূলে বেগ কত হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে 8x + 5x মানে 13x কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগের ক্ষেত্রে কি হয়ে যায়? নৌকার বেগের থেকে স্রোতের গতিবেগ মাইনাস হয়ে যায়, তাহলে প্রতিকূলে বেগ কত হবে? 8x - 5x মানে 3x কিমি পার ঘন্টা। এখানে দেখো স্রোতের প্রতিকূলে বেগ পেয়েছি 24, আর এখানে পেলাম স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 3x। তার মানে কি, তার মানে 3x সমানই হচ্ছে 24। তার মানে x এর মান কত? x এর মান পেলাম হচ্ছে 8 কিমি পার ঘন্টা। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে? নৌকাটি, তাহলে দেখো 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলতে গতিবেগ পেয়ে গেছি 24 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? তাহলে অনুকূলে বেগ হবে, অনুকূলে বেগ ছিল 13x, তার মানে 13 গুণ 8 কিমি পার ঘন্টা মানে 104 কিমি পার ঘন্টা। আমাকে কি বের করতে বলেছে? নৌকাটি স্রোতের প্রতিকূলে 47.1 কিমি এবং স্রোতের অনুকূলে 55.9 কিমি যেতে মোট কত ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো স্রোতের প্রতিকূলে 47.1 কিমি যেতে কত টাইম লাগবে? সময় সমান সমান কি? সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 24 আর যাচ্ছে 47.1 কিমি, তাহলে সময় কত লাগবে? 47.1 বাই 24 এত ঘন্টা। এটা হচ্ছে প্রতিকূলে যেতে সময়। এর সাথে আবার কি স্রোতের অনুকূলেও 55.9 কিমি যাচ্ছে, এই দুটো যেতে মোট কত লাগবে? তাহলে এই টাইমটা লাগবে প্রতিকূলে যেতে, প্লাস আরো স্রোতের অনুকূলে যেতে টাইম লাগবে কত? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত? 55.9 ডিভাইডেড বাই অনুকূলে গতিবেগ কত? 104 মানে ডিভাইডেড বাই 104 এত ঘন্টা। তাহলে এই দুটো যোগ করলে কথা, দেখো আমি যদি একটু খেয়াল করি, দুটো ভাগ করে বের করা মানে একটু কষ্টকর। আমি যদি একটু অপশন গুলো খেয়াল করে, দেখো অপশন গুলো অনেক দূরে দূরে, তো আমি একটু অপশনের কাছাকাছি যদি নিয়ে যেতে চাই, দেখো কত হয়? 47.1 বাই 24, 24 কে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হয়তো 48। তার মানে এটি যে অ্যান্সারটা বেরোবে সেটা 2 এর খুব কাছাকাছি বেরোবে, 1.9 সামথিং এরকম কিছু বেরোবে। আর যদি আমি এইটাকে বের করি 55.9 বাই 104, তাহলে দেখো 104 দিয়ে যদি 55.9 কে ভাগ করি, এটা 0.5 এর থেকে একটু কম হবে, 0.45 বা 0.48 এরকম সামথিং কিছু একটা বেরোবে, কিছু একটা বেরোবে। তা এই দুটো যদি আমি যোগ করি, আচ্ছা 0.48 কি, এটা ভুল বললাম, 0.52 কিছু একটা, 0.5 এর কাছে, 0.5 প্লাস কিছু একটা বেরোবে। তা আমি যদি এই দুটো ঘন্টাকে সময়কে যোগ করি, তাহলে দেখো 1.9 এর 0.5 যোগ করলে 2.4 বা 2.5 এরকম কিছু একটা বেরোবে। তাহলে আমার অপশনে দেখো 2.5 আছে, তাহলে মোট কত ঘন্টা সময় লাগবে আমার? এটা এটা করলে আমার 2.5ই আসবে, মানে এটা এমনই আসবে যে এই দুটো যোগ করলে 1.9 এর পরেও তো কিছু একটা আসবে, 5 আসতে পারে বা 0.55 আসলে এরকম কিছু একটা আসবে, তো এই দুটো যোগ করলে দেখো 2.5ই আসবে। তা এইভাবে করলে একটু আইডিয়া করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর নাই ওটা আবার ভাগ করে করতে হবে। তো এইভাবে অপশন দেখে করতে পারো। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি বিছানার ধার্য মূল্য 568 টাকা, যেটি ক্রয় মূল্যের থেকে 26% বেশি। যদি লাভের হার 13% হয় তাহলে ছাড়ের হার কত শতাংশ? আচ্ছা কি বলেছে, ধার্য মূল্যটা
ক্রয় মূল্যের থেকে 26% বেশি। তা আমি ধরছি ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ধার্য মূল্য কত হবে? ক্রয় মূল্যের থেকে আরো 26% বেশি মানে ধার্য মূল্য হবে 100 যোগ 26, 100 তে আরো 26 বেশি মানে ধার্য মূল্য হবে 100 যোগ 26 মানে 126। আবার লাভের হার বলছে 13%, তাহলে লাভ হয়েছে কত? 13 টাকা। তাহলে ক্রয় মূল্য 100, লাভ হচ্ছে 13, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে বিক্রয় মূল্য মানে 100 যোগ 13 মানে 113। তাহলে দেখো ধার্য মূল্য ছিল 126 আর বিক্রয় মূল্য হচ্ছে 113, বিক্রি করছে 113 দিয়ে। তাহলে ছাড়ের হার বলেছে, তাহলে ছাড় কত দিচ্ছে? চেয়েছিল 126, ধার্য করেছিল, বিক্রি করছে 113, তাহলে ছাড় হবে 126 মাইনাস 113 মানে 13 টাকা। কতর মধ্যে 13 টাকা ছাড় দিচ্ছে? ধার্য মূল্যের উপর ছাড় দেয় মানে 126 টাকায় ছাড় দিচ্ছে 13 টাকা। তাহলে ছাড়ের হার কত হবে? তাহলে ছাড়ের হার হবে সমান সমান যত টাকা ছাড় দিচ্ছে মানে 13 ডিভাইডেড বাই যতর মধ্যে মানে ধার্য মূল্য 126, এটাকে পার্সেন্টেজে নিতে হবে মানে এটা ইনটু 100 এত পার্সেন্টেজ। তাহলে যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হতো? 63, আর উপরে হতো 50 মানে কত হচ্ছে? 650 বাই 63। এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? প্রথমে একবার দিলে হয় 63, তারপরে আচ্ছা এটা একটা শূন্য নিয়ে নিতে হবে, তাহলে 630 করে দেয় একবারে 2 শূন্য, তাহলে পয়েন্ট দিয়ে হবে শূন্য, তারপরে 3 বার দিলে হয় 3 তিরিকে 9, 3 6 18, তাহলে 1 1 পয়েন্টের জন্য শূন্য, তারপরে আবার একবার বা সামথিং এরকম 10.31 বা 10.32 এরকম হবে। তো আমার 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, দেখো 10.3 এর পরে 2 আছে, তার মানে এই অপশনটাই হবে, বাকি অপশন গুলো দূরে আছে, তার মানে অপশন বি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, রাইট দ্য এক্সপ্যান্ডেড ফর্ম অফ এত, মানে এটাকে ভাঙতে হবে। তাহলে দেখো এটা কি আকারে রয়েছে, দেখো আমি যদি প্রথমটাকে এ ধরি, পরেরটাকে বি ধরি, আর পরেরটাকে সি ধরি, তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার আকারে রয়েছে। তার ফর্মুলা কি? a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এবার এইটাকে যদি ভাঙে, এটা কি দিয়েছে? 7a প্লাস 6b প্লাস 4c তার হোল স্কয়ার। এটাকে করলে a স্কয়ার মানে 7 এ তার স্কয়ার করলে কত? 49 a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 6b তার স্কয়ার মানে হবে 36b স্কয়ার প্লাস c স্কয়ার মানে 4c তার স্কয়ার মানে 16c স্কয়ার প্লাস 2ab মানে 2 ইনটু a হচ্ছে 7 এ আর 6b, 7 আর 6 গুণ করলে 42ab আর তার সাথে 2 গুণ মানে 84ab প্লাস 2bc মানে 6 আর 6b আর 4c গুণ করলে 24bc, তার সাথে আরো 2 মানে 48bc প্লাস 2ca মানে 7a আর 4c গুণ করলে হয় কত? 428ac আর গুণ 2 মানে 56ac। তাহলে আমার কি হবে? 49 স্কয়ার 36 বি স্কয়ার 16 স্কয়ার, দেখো তিনটের মধ্যেই আছে। তারপরে কি 84ab, 84ab প্লাস 48bc প্লাস 56ac। দেখো সি নম্বর অপশনে দেখো তাই আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এ একা একটি কাজ 63 ঘন্টায় করতে পারে, বি এবং সি একসাথে 42 ঘন্টায় করতে পারে, আর এ এবং সি একসাথে 27 ঘন্টায় করতে পারে। বি একা কতক্ষণে কাজটি করতে পারবে? তাহলে দেখো এ একটি কাজ কতক্ষণে করছে? 63 ঘন্টায়। তাহলে এ যদি 63 ঘন্টায় পুরো কাজটা করে, এ তাহলে 63 ঘন্টায় পুরো কাজটা কমপ্লিট করছে মানে কাজটার এক অংশ করছে, তাহলে এ 63 ঘন্টায় এক অংশ করছে, তাহলে এ 1 ঘন্টায় কতটা কাজ করবে? এ তাহলে 1 ঘন্টায় করবে কাজটার 1/63 অংশ। বি আর সি মিলে 42 ঘন্টায় কাজটা শেষ করছে, তাহলে বি আর সি মিলে 1 ঘন্টায় কাজটার কত অংশ করবে? 1/42 অংশ। আর কি বলেছে? এ ও সি একসাথে 27 ঘন্টায় কাজটা করছে, তাহলে এ আর সি মিলে 1 ঘন্টায় কত অংশ করবে কাজটার? 1/27 অংশ। তা এ আর সি এর 1 ঘন্টার অংশ থেকে আমি যদি এর 1 ঘন্টার কাজটা বাদ দিই, তবে আমার সি এর 1 ঘন্টার কাজ পড়ে থাকে। তাহলে সি 1 ঘন্টায় কত অংশ করবে? এ আর সি 1 ঘন্টায় যতটা করছে মানে 1/27 মাইনাস এ 1 ঘন্টায় যতটা করছে মানে 1/63। তাহলে 27 আর 63 যদি আমি লসাগু করি কত হবে? আচ্ছা দুটোকে দেখো 9 দিয়ে ভাগ করা যায়, একবার আমি 9 দিয়ে দিলাম, তাহলে 3 আর 7 নং 63 7, তাহলে কত হবে? 9 গুণ 3 গুণ 7। তার মানে আমি লসাগুটা এই আকারেই লিখলাম, 9 গুণ 3 গুণ 7, তা 27 মানে হচ্ছে 9 গুণ 3, তার মানে এখানে হবে 7 মাইনাস 63 মানে হচ্ছে 9 গুণ 7 মানে হবে 3, মানে কত হচ্ছে? 4/27 গুণ 7, 27 গুণ বা 27 গুণ 7 করলে 7 7 49 9 হাতে 4, 7 গুণ 14 4 4/189 হবে। আচ্ছা তাহলে সি 1 ঘন্টায় করে 4/189 অংশ কাজ। আবার বি আর সি মিলে 1 ঘন্টায় করে 1/42, সি 1 ঘন্টায় করে 4/189, তাহলে বি 1 ঘন্টায় কতটা করবে? বি 1 ঘন্টায় করবে কত? বি আর সি এর 1 ঘন্টার কাজে মানে 1/42 থেকে আমি যদি সি এর 1 ঘন্টার কাজ বাদ দিই, তবে বি এর 1 ঘন্টার কাজ পেয়ে যাবো, মানে কত হবে? 1/42 মাইনাস 4/189।
তাহলে 42 আর 189 যদি লসাগু করে দুটোকেই 7 দিয়ে ভাগ করা যায় তাহলে 6 আর 7 দুগুণে 14, 4 9 7। আবার দুটোকে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 2 আর 9, আর যায় না, তাহলে 3 7 21, 42 গুণ 9, তাহলে কত হবে 42 গুণ 9, তার মানে এখানে হবে 9 মাইনাস, আচ্ছা 189 মানে 21 গুণ 9, তার মানে থাকছে 2, 4 দুগুণে 8, তার মানে হবে কত 1/42 গুণ 9 মানে 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 9 36 37, মানে বি 1 ঘন্টায় করে 1 এর 378 অংশ, মানে বি এর এক অংশ কাজটা করতে তাহলে কত লাগবে, এটাকে উল্টে দিলেই আমার কত ঘন্টা টাইম লাগবে সেটা বেরিয়ে যাবে, মানে 378 ঘন্টা লাগবে। তাহলে বি একা কতক্ষণে কাজটি করতে পারবে, বি একা 378 ঘন্টায় কাজটি করতে পারবে, অপশন ডি। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, যখন 29, 31, 7 এবং 8 এর প্রত্যেকটির সাথে x যোগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলো এই ক্রমে সমানুপাতিক হয়। আচ্ছা সবার সাথে x যোগ করলে সংখ্যাগুলো কত হবে, 29 প্লাস x হবে, 31 প্লাস x হবে, 7 প্লাস x হবে, আর 8 প্লাস x হবে। এরা সমানুপাতি মানে কি, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা। 29 প্লাস x বাই 31 প্লাস x ইজ ইকুয়াল টু হবে 7 প্লাস x বাই 8 প্লাস x। কোনাকুনি গুণ করি, 29 গুণ 8 করলে কত, 8 নং 72 2 হাতে 7, আর 2 গুণ 16 সাথে 23, এত যোগ 8x প্লাস x তে 29 কে করলে 29x প্লাস x স্কয়ার, এটা সমান সমান কত, 7 গুণ 31 মানে 6 থেকে 7, 3 7 21 যোগ 31x যোগ 7x যোগ x স্কয়ার। দুদিকে দেখো x স্কয়ার আছে, কেটে গেল, তো এই 8x আর 29x যোগ করলে হয় 37x, আর এই পেশে কিছু কত ছিল 31x আর 7x যোগ করলে হয় 38x, তাহলে ওটা যদি বাঁ পাশে আনে তাহলে 37x মাইনাস 38x সমান সমান হবে 217 মাইনাস 232, তাহলে মাইনাস x হয় সমান সমান কত, মাইনাস, এটা হবে 15, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান কত পেলাম 15। আবার কি বলেছে, x এর মান পেলাম 15 যদি 5x is to y সমানুপাত চিহ্ন y is to 2x minus 3, মানে আমি কি লিখতে পারি, মানে বাই করে লিখলে 5x by y সমান সমান আমি লিখতে পারি 2x minus 3 বাই, ও সরি y বাই 2x minus 3। এবার যদি x এর মান বসে তাহলে কত, 5 গুণ 15 বাই y সমান সমান y বাই 2 গুণ 15 মাইনাস 3, তার মানে কত পাচ্ছি আমি, y স্কয়ার সমান সমান হবে কত, 5 গুণ 15 গুণ এটা করলে কত, 15 দুগুণে 30 মাইনাস 3 মানে 27, তার মানে সমান সমান কত, 5 গুণ 3 গুণ 9 লিখতে পারি আমি, x y স্কয়ার সমান সমান, তাহলে y সমান সমান কত হবে, রুট ওভার এইটা, তাহলে দুটো পাঁচের থেকে, আচ্ছা রুট ওভার লিখেই করি, 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 9, দুটো পাঁচের থেকে একটা 5 বেরোবে, গুণ দুটো তিনের থেকে একটা 3 বেরোবে, গুণ 9 রুট করলে 3 হয়, তার মানে কত, 3 5 15, 3 15 45, তার মানে y এর মান হবে 45, অপশন সি। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি পরিবারের 5 জনের ওজন 40 কেজি, 49 কেজি, 56 কেজি, 63 কেজি ও 37 কেজি, তাদের সকলের গড় ওজন কত, তাহলে গড় ওজন কত হবে, 5 জনের সমষ্টি ডিভাইডেড বাই 5 হবে, 40 যোগ 49 যোগ 56 যোগ 63 যোগ 37 ডিভাইডেড বাই 5, এটা তোমরা করে নিও নিজেরা। তারপরে প্রশ্ন কি বলছে, দুটি দ্বিঘাত সমীকরণ 2x স্কয়ার প্লাস 8x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এবং akx স্কয়ার প্লাস 4kx প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 উভয়েরই দুটি বীজ পরস্পর, আচ্ছা সমীকরণগুলো আগে লিখে নিই। 2x স্কয়ার প্লাস 8x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ, আর একটা হচ্ছে kx স্কয়ার প্লাস 4kx প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। এদের উভয়েরই দুটি বীজই সমান, মানে প্রথম সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে দ্বিতীয় সমীকরণেরও দুটো বীজ হবে আলফা আর বিটা। তাহলে কে এর মান কত, দেখো যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল কত হয়, আলফা প্লাস বিটা সমান সমান হয় মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, আর বীজদ্বয়ের গুণফল কি হয়, সমান সমান হয় সি বাই এ, মানে ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে এক্ষেত্রে প্রথম সমীকরণটাতে আমি যদি আলফা প্লাস বিটার মান বের করি কত হবে, আলফা প্লাস বিটা কত হবে, মাইনাস বি বাই এ, মানে মাইনাস বি মানে এক্স এর সহগ মানে 8 ডিভাইডেড বাই এ মানে এক্স স্কয়ারের সহগ মানে 2 সমান সমান হচ্ছে মাইনাস 4। দ্বিতীয় সমীকরণটায় যদি আমি আলফা প্লাস বিটার মান বের করি কত হবে, সেটাও হবে মাইনাস 4k বাই কে মানে মাইনাস 4। আচ্ছা আমি যদি প্রথম সমীকরণে আলফা বিটার মানে বীজদ্বয়ের গুণফল বার করি তাহলে কত হবে, আলফা বিটার সমান সমান প্রথম সমীকরণটার ক্ষেত্রে কি হবে, সি বাই এ মানে 6 বাই 2 মানে কত হচ্ছে 3, আর দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল কত হবে, সি বাই এ মানে হচ্ছে এখানে কে, তাহলে 3 বাই কে হবে। তাহলে এই আলফা বিটার এই আলফা বিটার মানটা সমান হবে, তাহলে 3 বাই কে ইজ ইকুয়াল টু আমি 3 লিখতে পারি, তাহলে 3 3 কেটে যায়, কোণাকুণি গুণ করলে কত, কে ইজ ইকুয়াল টু হবে 1, তার মানে কে এর মান কত হবে 1 হবে, অপশন বি হবে। তারপরে প্রশ্ন
কি বলছে দেখো, দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 44 মিনিটে এবং 84 মিনিটে পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের নিচে একটি পাইপ রয়েছে যা এটি খালি করে। যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কটি 28 মিনিটে পূর্ণ হয়ে যায়। যদি অন্য কোনো পাইপ খোলা না থাকে তবে ট্যাঙ্কের নিচের পাইপটি সম্পূর্ণরূপে ভরা ট্যাঙ্কটি খালি করতে কত মিনিট সময় নেবে। তাহলে দেখো, দুটো পাইপ মিলে একটা পাইপ 44 মিনিটে ভর্তি করে, একটা পাইপ 84 মিনিটে ভর্তি করে। তাহলে দুটো পাইপ একসাথে খোলা রয়েছে, তার সাথে আরো তৃতীয় পাইপটি খালি করে। আমি ধরছি তৃতীয় পাইপটি এক্স মিনিটে খালি করে। তাহলে দেখো, প্রথম দুটো পাইপ ভর্তি করছে আর তৃতীয় পাইপটা এক্স মিনিটে খালি করছে। দেখো, প্রথম পাইপটা 44 মিনিটে ভর্তি করে মানে 44 মিনিটে এক অংশ ভর্তি করে। তাহলে প্রথম পাইপটা 1 মিনিটে কত অংশ ভর্তি করবে? 1/44। দ্বিতীয় পাইপটা 84 মিনিটে ভর্তি করে মানে 84 মিনিটে এক অংশ ভর্তি করবে। তাহলে দ্বিতীয় পাইপটা 1 মিনিটে কতটা ভর্তি করে? 1/84। তৃতীয় পাইপটা খালি করছে, তাহলে এরা দুজন ভর্তি করলে এদের কাজটা যদি আমি প্লাসে ধরি, খালি করার কাজটা আমি মাইনাসে ধরবো। তৃতীয় পাইপটা এক্স মিনিটে খালি করে এক অংশ, তাহলে 1 মিনিটে কতটা খালি করবে? -1/x অংশ। আর তিনটে পাইপ মিলে কি করছে? তিনটে পাইপ মিলে খালি ট্যাঙ্কটি 28 মিনিটে ভর্তি করছে। তাহলে তিনটে পাইপ মিলিয়ে 28 মিনিটে ভর্তি করছে এক অংশ, তিনটে পাইপ মিলিয়ে 1 মিনিটে ভর্তি করবে হচ্ছে 1/28 অংশ। তাহলে দেখো, এই তিনটে কাজ মিলেই, এই তিনটে পাইপ মিলে মানে এদের প্লাস, প্রথম দুটো পাইপ ভর্তি করছে এই দুটোকে প্লাস করছি, তৃতীয় পাইপটা খালি করছে মাইনাস করছে, এই তিনটে সমষ্টিই হবে কত? সমান সমান হবে 1/28। মানে তিনটে পাইপ মিলে 1 মিনিটে যতটা কাজ করছে। এইবার আমি কি করবো? এই 1/28 টাকেও বাঁ পাশে আনবো, 1/x টাকে ডান পাশে পাঠাবো। তাহলে কত হবে? 1/44 যোগ 1/84 মাইনাস 1/28 সমান সমান হবে 1/x। তাহলে আমি যদি লসাগু করি 44, 84 আর 28 এর, 44, 84 আর 28 এর যদি লসাগু করি কত হয়? 4 দিয়ে ভাগ করলে হয় 11, 21 আর 7, 7 দিয়ে ভাগ করলে হয় 11, 3 আর 1, আর তো যাচ্ছে না। তাহলে কত কত হচ্ছে? 4 গুণ 7 গুণ 11 গুণ 3, এই আকারে লিখি তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, 44 কে তাহলে কত দিয়ে গুণ করবে? 4 আর 11 গুণ করলে 44, মানে 21 দিয়ে গুণ হবে 21 যোগ 84, 84 মানে কত? মানে হচ্ছে 28 আর 3 মানে এখানে হবে 11 মাইনাস 28, 28 মানে 4 7 28 মানে 11 গুণ 3 মানে 33 ইজিক্যাল টু হচ্ছে 1। আচ্ছা, ভুল করলাম কি? ও আচ্ছা, এটা তো খালি হচ্ছে তাই জন্য মাইনাস অ্যান্সার হবে। আচ্ছা, এটা ইজিক্যাল টুই হচ্ছে 1/x। তাহলে কত হচ্ছে? -1 এই সবার গুণ করলে কত? 28 গুণ 3 করলে 84, 84 গুণ 11 করলে হয় 840, আর 84 মানে হয় 924, 924 ইজিক্যাল টু 1/x। আচ্ছা দেখো, এখানে x এর মানটা নেগেটিভে বেরোচ্ছে, কারণ কি? কারণ এটা তো খালি করছে, কতক্ষণে খালি করতে পারে ওটা আমি নেগেটিভ ধরেছিলাম, ওই জন্য এখানে মানটা নেগেটিভে হচ্ছে। তার মানে x এর মান কত হবে? 924। আমি মাইনাসটা যেহেতু খালি করছে তাই নেগেটিভটা হচ্ছে, তাই আমি মাইনাসটা ধরবো না, যদি ভর্তি করতো তাহলে প্লাসে বেরোতো। তার মানে x এর মান বেরোচ্ছে 924, মানে ও 924 মিনিটে খালি ট্যাঙ্কটি খালি করবে। তার মানে অ্যান্সার হবে অপশন ডি। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একজন লোককে 14 ঘন্টায় 222 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। যদি তিনি 2/3 দূরত্ব 3/7 সময় অতিক্রম করেন তাহলে বাকি সময়ে বাকি দূরত্ব অতিক্রম করতে কত টাইম লাগবে? তার গতিবেগ কত কিমি পার ঘন্টা হবে? দেখো, 14 ঘন্টায় 222 কিমি যাচ্ছে, তাহলে 2/3 দূরত্ব গেছে, মানে কতটা দূরত্ব গেছে? 222 গুণ 2 এর 3 করলে কত হয়? কাটাকুটি করলে হয় 7, 4 মানে 148 কিমি দূরত্ব গেছে। কতক্ষণে গেছে? মোট সময়ের 3/7 সময়, মোট সময় হচ্ছে 14 ঘন্টা, তাহলে 14 এর 3/7 মানে কত ঘন্টা হচ্ছে? এটা হবে 7 দুগুণে 14 মানে 6 ঘন্টা। তার মানে 148 কিমি গেছে 6 ঘন্টায়। তাহলে বাকি আছে কত কিমি? টোটাল 222 থেকে 148 বাদ দিলেই বাকি দূরত্ব পেয়ে যাব। তাহলে হবে কত? এখানে হবে 52 আর 22 মানে হচ্ছে 74 কিমি। আর টাইম কত বাকি আছে? টোটাল টাইম হচ্ছে 14 ঘন্টা, গেছে 6 ঘন্টা, তাহলে বাকি আছে কত? 14 - 6 মানে 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় তাকে 74 কিমি দূরত্ব যেতে হবে, তাহলে তার গতিবেগ কত হবে? গতিবেগ সমান কি দূরত্ব বাই সময়, মানে 1 ঘন্টায় কতটা যেতে হবে? 8 ঘন্টায় 74 কিমি, 1 ঘন্টায় কতটা? তাহলে হবে কত? 74/8 এত কিমি পার ঘন্টা হবে তার গতিবেগ। যদি কাটাকুটি করি 2 দিয়ে কাটলে হয় 4, এখানে হবে 37, এটাকে ভাগ করলে হবে 9.25 এত কিমি পার ঘন্টা, মানে অপশন সি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এদের মধ্যে কোন সংখ্যাটি 27 এবং 19 উভয় দ্বারা বিভাজ্য? তা দেখো, 19 দ্বারা বিভাজ্যের আমি কোনো ফর্মুলা জানি না। 27 দ্বারা বিভাজ্য, 27 মানে আবার কি? 9 গুণ 3, তার মানে 27 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তার মানে এদের মধ্যে যেই সংখ্যাটা 27 এবং 19 27 দ্বারা বিভাজ্য হবে, তার মানে সেটাকে 9 দ্বারা বিভাজ্য হতেই হবে।
তা আমি দেখি এদের মধ্যে কোন সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য হবে কিনা কি করে বুঝবো? আমি যেই সংখ্যাটা দিয়েছে তার অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে যেটা হচ্ছে সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তার মানে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। তো প্রথম সংখ্যাটাকে দেখি অঙ্কগুলো যোগ করি। 3 আর 5 যোগ করলে 8, 8 আর 6 14, 14 আর 9 যোগ করলে 23, 23 এটাকে 24। তো 24 তো 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না, মানে 27 দ্বারাও বিভাজ্য হবে না, এটা হয়ে গেল। তারপরের অঙ্কগুলো যোগ করি। 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 8 26। 26 কে তো 9 দ্বারা ভাগ করা যায় না, 26 হচ্ছে, 26 কে 9 দ্বারা ভাগ করা যায় না, মানে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য না, তাহলে 27 দ্বারাও বিভাজ্য হবে না। তারপরেরটা দেখি, 3 আর 4 7, 7 আর 3 10, 10 এর সাথে 17, 17 আর 1 18। আচ্ছা, 18 বেরিয়েছে যোগ করে, তাহলে 18 সংখ্যাটা তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য, এটা আমি পরে রাখছি। লাস্টেরটা দেখি, লাস্টেরটা কত কত বলছে, 3 আর 4 7, 7 আর 9 16, 16 আর 6 22, 22 আর 2 24। তো 24 তো 9 দ্বারা বিভাজ্য না, মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না, মানে 27 দ্বারাও বিভাজ্য হবে না। তাহলে একটা সংখ্যায় দেখো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে ওটাই 27 দ্বারা বিভাজ্য হতে পারে, বাকিগুলো তো হবে না, তার মানে ওটাই অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। তারপরেরটা কি বলছে, যদি 10:a অনুপাত a:40 হয় তাহলে এর ধনাত্মক মান কত? কি বলছে, এটা বাই আকারে লিখে, তাহলে 10:a মানে কি 10/a সমান সমান হচ্ছে a/40, কোনাকুনি গুণ করলে কত, a স্কয়ার সমান সমান হচ্ছে 40 গুণ 10 করলে 400, তাহলে এর মান কত হবে, √400। ধনাত্মক মানটা নিতে বলেছে মানে হবে 20, তার মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি জিনিস 112 টাকাতে বিক্রি করলে একজন মানুষ 25% লোকসান করে, 50% লাভের জন্য তাকে কত দামে জিনিসটি বিক্রি করতে হবে? আচ্ছা, কি কি বলে দিয়েছে দেখো, বিক্রয় মূল্য বলেছে, বিক্রয় মূল্য কত বলেছে 112 টাকা, আর কত বলেছে, লোকসান বলেছে মানে ক্ষতি বলেছে, ক্ষতি কত বলেছে 25%। তাহলে আমি ক্রয় মূল্যটা বের করব, তো 25% ক্ষতিতে বিক্রয় মূল্য বলে দিয়েছে, যদি আমি ক্রয় মূল্য বার করি, ক্রয় মূল্যটা কত হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করলে বিক্রয় মূল্য মানে 112 ইন্টু উপরে হবে 100 ডিভাইডেড বাই, যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে নিচে কত হবে, 25% ক্ষতি হলে নিচে হবে 100 মাইনাস 25, মানে হবে 75, এত টাকা, এটা ক্রয় মূল্য। 25 দিয়ে যদি কাটাকুটি করি 75 100 কে হবে 3, এখানে হবে 4, তার মানে ক্রয় মূল্য কত, এটাকে তো কাটাকুটি যায় না, তাহলে ক্রয় মূল্য হবে 112 গুণ 4 ডিভাইডেড বাই 3। আমাকে কি বলেছে, 50% লাভে বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এত, তাহলে 50% লাভে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 50% লাভের সমান সমান কত, ক্রয় মূল্য ইন্টু, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করছে মানে উপরে হবে 50% লাভে মানে 100 যোগ 50, মানে উপরে হবে 150 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা, এটাকে কাটতে হয় 2, এটাকে কাটতে হয় 3, 2 দিয়ে 4 কে কাটতে হয় 2, 3 3 কেটে গেল, মানে বিক্রয় মূল্য কত হবে, 112 গুণ 2 মানে 224 টাকা, অপশন বি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এবি হলো সিডির সমান্তরাল, মানে এবি আর সিডি হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা, এবি একটা সিডি একটা, এটা পরস্পর সমান্তরাল। হ্যাঁ, তারপরে কি বলেছে, একটি ছেদক পিকিউ, তাহলে পিকিউ একটা ছেদক, এরকম একটা ছেদক যেটা দুটো সরলরেখাকেই ছেদ করবে, নাম দিলাম পিকিউ। এবি এবং সিডি কে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এবি কে ছেদ করছে ই বিন্দুতে, মানে এই বিন্দুটার নাম ই, আর পিকিউ কে সিডি কে ছেদ করছে এফ বিন্দুতে, মানে এই বিন্দুটার নাম এফ। এবং কোন পিইবি সমান সমান 42 ডিগ্রি, কোন পিইবি মানে কোন কোণটা, মানে এই কোণটা, এই কোণটা কত বলেছে 42 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 42 ডিগ্রি হয় তাহলে এই পাশের এই কোণটা কত হবে, এই কোণটা তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, তাই না? এটা একটা সরল রেখা, পিকিউ একটা সরল রেখা, তাহলে উপরের টুকু 42 হলে এই কোণটা হবে 180 মাইনাস 42 ডিগ্রি, করলে কত হবে, করলে হবে 138 ডিগ্রি, মানে এই কোণটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 138 ডিগ্রি, এই কোণটা মানে কোণ এফ ই বি। আচ্ছা, ইটা এই দিকটাতে লিখি। তারপরে কি বলেছে, জি হলো এবি এবং সিডির মধ্যে একটি বিন্দু, এবি আর সিডির মধ্যে একটা বিন্দু জি, মানে জি কে এখানে একটা বিন্দু দিলাম জি। তারপরে কি বলছে, কোন বিইজি সমান সমান 21 ডিগ্রি, কোন বিইজি, তার মানে কি, তার মানে আচ্ছা এইটাকে জি ধরেছে, তার মানে এই কোণটা কত বলেছে, এই কোণটা বলেছে 21 ডিগ্রি। আচ্ছা, এই পুরো কোণটা হচ্ছে 138 ডিগ্রি, উপরের টুকু 21 ডিগ্রি, তাহলে নিচের টুকু কত হবে, 138 থেকে 21 বাদ দিলেই বেরিয়ে যাবে, মানে কত হবে 117 ডিগ্রি হবে, তার মানে নিচের টুকু কত 117 ডিগ্রি। তারপরে কি বলছে, এবং কোন জিএফই, কোন জিএফই মানে কত, জিআরএফ কে জোড়া লাগাই, তাহলে জিএফই মানে কোনটা হবে, এই কোণটা হবে, এই কোণটা কত বলেছে 34 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা জিএফই, এই যে এই ত্রিভুজের কোন জিএফই পেলাম 34 ডিগ্রি, আর উপরের কোণটা পেলাম 117 ডিগ্রি, তাহলে পড়ে থাকলে এই কোণটা মানে কোন ইজিএফ, তাহলে ইজিএফ এর মান কত হবে, ইজিএফ মানে কি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি এই দুটো কোণের যোগফল বাদ দিই তবেই ইজিএফ এর মান পেয়ে যাবো, মানে কত হবে 180 ডিগ্রি মাইনাস ওই দুটোর যোগফল, মানে 117 ডিগ্রি প্লাস 34 ডিগ্রি যদি বাদ দিই তাহলে কত হয় 180 ডিগ্রি মাইনাস 154 ডিগ্রি।
তাহলে কত হবে 6 5 আর 6 2 মানে হচ্ছে 26 ডিগ্রি। ও এখানে ভুল করলাম, 154 হবে না, তো 117 আর 34 যোগ করলে 151 ডিগ্রি, মানে হবে 29 ডিগ্রি। অপশন এ হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, সীমা এবং দর্শনের আয়ের অনুপাত 4:3, তারা যথাক্রমে 15,000 এবং 9,000 টাকা সাশ্রয় করে। যদি তাদের ব্যয়ের অনুপাত 16:17 হয় তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয় কত টাকা? তো দেখো সীমা আর দর্শনের আয়ের অনুপাত বলেছে 4:3, তাহলে আমি আইটাকে ধরি, আমি ধরছি সীমার আয় হচ্ছে 4x টাকা আর দর্শনের আয় হচ্ছে 3x। তারা সঞ্চয় করে হচ্ছে 15,000 এবং 9,000 সঞ্চয়, তাহলে ব্যয় কত করে? তাহলে সীমার ব্যয় কত করে? আয় থেকে যদি আমি সঞ্চয়টা বিয়োগ করি তবেই ব্যয় বেরিয়ে যাবে, মানে 4x মাইনাস 15,000। আর অন্যজনকে দর্শনের ব্যয় তাহলে কত হবে? দর্শনের আয় হচ্ছে 3x, দর্শনের আয় থেকে দর্শনের সঞ্চয় বাদ দিলেই দর্শনের ব্যয় বেরিয়ে যাবে, মানে হবে 3x মাইনাস 9,000। আচ্ছা, তাদের ব্যয়ের অনুপাতে বলেছে 16:17, মানে আমি কি লিখতে পারি? সীমার ব্যয় ডিভাইডেড বাই দর্শনের ব্যয় সমান সমান হবে 16/17। তার মানে লিখতে পারি হচ্ছে 4x মাইনাস 15,000 বাই 3x মাইনাস 9,000, এটা সমান সমানই হচ্ছে 16/17। আচ্ছা, যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে? 17 দিয়ে 4x কে গুণ করলে 68x মাইনাস 17 গুণ 15 মানে 170 আর 85 মানে 255, তারপরে 3টে শূন্য, 255 তারপরে 3টে শূন্য সমান সমান 48x মাইনাস 16 গুণ 144, 3টে শূন্য। x এর মান বের করবো, তাহলে x গুলোকে বাঁ পাশে আনলে কত হয়? 68x মাইনাস 48x মানে 20x সমান সমান ডান পাশে হবে 255, 3টে শূন্য মাইনাস 144, 3টে শূন্য, এটা বিয়োগ করলে হবে কত? 111, 3টে শূন্য হবে, বিয়োগ করবা দেখবা তাই হবে। তাহলে একটা শূন্য শূন্য কেটে গেল, তাহলে x সমান সমান কত হবে? এটা বাই 2 করলে কত? 5 1 1 5 1 0 5 0 মানে 5550 হলো x এর মান। তাহলে কি বের করতে বলেছে? সীমা এবং দর্শনের মোট ব্যয় কত। আচ্ছা, সীমার ব্যয় কত ছিল এইটা, দর্শনের ব্যয় কত ছিল এটা, তাহলে তাদের মোট ব্যয় কত? এই দুটো যোগফল, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 4x আর 3x যোগ করলে 7x মাইনাস 15,000 মাইনাস 9,000 যোগ করলে মাইনাস 24,000। তাহলে x এর মানটা বসিয়ে দিই, তাহলে 7 ইন্টু x এর মান হচ্ছে 5,550 মাইনাস 24,000 যোগ করলে কত হয়? 7 শূন্য শূন্য, 5 7 35 5 হাতে 3, 5 7 35 3 38 8 হাতে 3, 5 7 35 3 38 মাইনাস 24,000, তাহলে কত হবে? 14,850 হবে। তাহলে তাদের মোট ব্যয় কত? 14,850 টাকা, অপশন এ। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, যদি 350 টাকা বার্ষিক 4% সুদের হারে 2.5 বছরের জন্য ধার করা হয় তাহলে সরল সুদের পরিমাণ কত? সরল সুদ সমান সমান কি? সরল সুদ সমান সমান হচ্ছে ফর্মুলা কি? পিটিআর বাই 100, যেখানে পিটা কি? পিটা হচ্ছে মূলধন, মানে কত এখানে? 300 টাকা, তাহলে সমান সমান এখানে মূলধন কত? 350, মানে 350 ইন্টু টি মানে হচ্ছে সময় কত বছর? 2.5 বছর, মানে সময় হবে 2.5 ইন্টু আর মানে হচ্ছে সুদের হার 4 ডিভাইডেড বাই 100। পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে নিচে 10 গুণ হবে। আচ্ছা, একটা শূন্য কেটে দিলাম, 25 আর 100 কে কাটলে কত? 4 25 100 মানে 4, 4 আর 4 কেটে দিলাম, তাহলে সুদ কত হবে? 35 টাকা। তাহলে সুদের পরিমাণ 35 টাকা, অপশন ডি। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, বৃহত্তম সংখ্যা x দিয়ে 1272 2636 ও 4209 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে y অবশিষ্ট থাকে। তো যখন এরকম বলবে তিনটে সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সেম জিনিস অবশিষ্ট থাকে, তখন সেটা কিভাবে করতে হয়? আচ্ছা, সংখ্যা তিনটে আগে লিখে নি। আমাকে কি করতে হবে? এই যে সংখ্যাগুলো দিয়েছে এদের বিয়োগফল গুলো বার করতে হবে, মানে প্রথমে আগে এটা আর এটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত? মানে 2 6, আচ্ছা 2 6 3 6 মাইনাস একবার 1272 করব, তারপরে 4 2, তারপরে 4 2 0 9 থেকে 2 6 3 6 বাদ দেবো, আর 4 2 0 9 থেকে 1272 বাদ দেবো। বিয়োগ করে যেগুলো বেরোবে, যেই সংখ্যাগুলো বেরোবে তাদের গসাগু বের করতে হবে। প্রথমে আগে বিয়োগ করি, তাহলে কত? 4 7 আর 6 13, 2 আর 1 3 মানে 3 আর 1, এটা হলো। তারপরে বিয়োগ করলে কত? এটার বিয়োগ করলে কত হয়? 3 হয়, তারপরে 3 7 হাতে 1 6 আর 1 7, 5 হাতে 1 2 আর 1 3 1 1573 হলো। আর এটার বিয়োগ করলে কত হবে? 7 হবে, 7 3 হাতে 1 2 রেখে 3 9 হাতে 1 1 রেখে 2 2। তাহলে এই যে তিনটে সংখ্যা বেরোলো এদের গসাগু করলে যে উত্তরটা বেরোবে তার মানেই বৃহত্তম সংখ্যাটা হবে তত, এটাই নিয়ম এটা করার। তাহলে আমি কি করবো? এই প্রথম দুটোর আগে গসাগু করি, এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করি, যেহেতু বড় সংখ্যা রয়েছে। প্রথমে দেখো একবার দিলে হয় 1364, বিয়োগ করলে কত? 9 6 রেখে 7 মানে 0 2, আর এখানে 1 3 6 4, তাহলে 6 বার যাবে, 6 বার দিলে কত? 1254, 1254 করলে কত? 0 1 1, এটা আবার 209 মানে একবারই যাবে, তাহলে হবে 110,
মানে হচ্ছে 99, আর 110 আবার একবার যাবে 99, তার মানে 11 থাকছে। 11 99 মানে 9 বার দিলে মিলে যাচ্ছে, তার মানে এই দুটোর গসাগু হচ্ছে 11। এবার এই 11 দিয়ে 229 কে যদি ভাগ করা যায় তাহলেই হয়ে যাবে। দেখো 11 দিয়ে 1937 কে ভাগ করা যাচ্ছে 2, তারপরে থাকে 7 3 মানে 6, 7 7 7, তার মানে 11 আর 2937 এর গসাগু সেই 11ই হবে। তার মানে এই বৃহত্তম সংখ্যাটা কত, যেটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে y অবশিষ্ট থাকছে, সেই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 11। এদের গসাগুটাই হয় সেই বৃহত্তম সংখ্যাটা, মানে x এর মান পেলাম 11। এবার দেখতে হবে কত অবশিষ্ট থাকছে। তো 11 দিয়ে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করি, 11 দিয়ে 1272 কেই ভাগ করে দেখি কত অবশিষ্ট থাকে। একবার দিলে হয় 11, তারপরে 17, একবার দিলে হয় 11, তারপরে 62, 5বার দিলে হয় 55, তাহলে অবশিষ্ট থাকছে 7। তাহলে এইটা দিয়ে 11 দিয়ে আমি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করলে আমার অবশিষ্ট কত থাকবে, 7 থাকবে। তার মানে আমি y এর মানটা পেলাম কত, y এর মানটা পেলাম 7, তাহলে x এর মান পেলাম 11, y এর মান পেলাম 7। আমাকে বের করতে হবে 3x - 14 এর মানে কত, 3 গুণ x এর মান হচ্ছে 11 মাইনাস 14 ইন্টু y এর মান হচ্ছে 7, তাহলে কত হয় 33 মাইনাস 7 14 কত হয় 98। তাহলে 33 থেকে 98 বিয়োগ করবো মানে -65 হবে, তার মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছি দেখো, এটা হলো m এর মান কত। তাহলে দেখো কি দিয়েছে, একবার দিয়েছে 11/2, একবার দিয়েছে 2/11। আচ্ছা এইগুলো না পাওয়ার আছে, আমি ভালো করে লিখি দেখো। এটা হবে 11/2 হোল টু দি পাওয়ার 12 ইন্টু 2/11 হোল টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 11/2 হোল টু দি পাওয়ার 16 ইজিক্যাল টু হচ্ছে 2/11 হোল টু দি পাওয়ার 9m প্লাস 9। তাহলে দেখো ডান দিকে যেহেতু 2/11 পাওয়ারে কিছু রয়েছে, তাহলে আমি বাদিকের সবগুলোকে 2/11 পাওয়ারে নিয়ে যাই। তাহলে 11/2 হোল টু দি পাওয়ার 12 মানে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে, পাওয়ারে মাইনাস করে দিতে পারি, তাহলে হয়ে যায় 2/11 হোল টু দি পাওয়ার -12। মানে কি করলাম, উল্টে দিলাম, উল্টে দিলে কি হয়, পাওয়ারে মাইনাস হয়ে যায়। তারপরেরটাকে কি করব, 2/11 রয়েছে ওটাকে 2/11ই রাখি, তাহলে স্কোয়ার ইন্টু তারপরেরটাকেও আবার কি করব, 2/11 করবো আর পাওয়ারে মাইনাস করে দেবো, এটা করতে পারি আমি। ইজিক্যাল টু কত, 2/11 হোল টু দি পাওয়ার 9m প্লাস 9। দেখো তিনটেই 2/11 রয়েছে, তাহলে তিনটে এর গুণ রয়েছে, এটা গুণ থাকলে কি হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, মানে কি হয়ে যাবে 2/11 হোল টু দি পাওয়ার -12 যোগ 2 মাইনাস 16, এটা সমান সমান কি 2/11 হোল টু দি পাওয়ার 9m প্লাস 9। তাহলে কি হয় 2/11 হোল টু দি পাওয়ার কত, -12 আর প্লাস 2 মানে -10 আর -16 মানে -26, এটা সমান সমান কত 2/11 হোল টু দি পাওয়ার 9m প্লাস 9। তাহলে এক্ষেত্রে কি হয়ে যায়, যেহেতু দুদিকেই 2/11 পাওয়ার রয়েছে, তাহলে কি হবে, পাওয়ার গুলো সমান হয়ে যায়। তার মানে আমি কি লিখতে পারি, 9m প্লাস 9 সমান সমান হবে -26। তাহলে 9m সমান সমান কত হবে, -26 মাইনাস 9, তার মানে হয় -35। তাহলে m এর মান কত হবে, -35 ডিভাইডেড বাই 9। তাহলে আমার m এর মান কত, -35 ডিভাইডেড বাই 9, দেখো অপশন বি তে আছে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, যদি cos আলফা ইজিক্যাল টু 3/5 ও cos বিটা ইজিক্যাল টু 15/17 হয়, তাহলে sin আলফা প্লাস বিটার মান কত। আচ্ছা sin আলফা প্লাস বিটার ফর্মুলাটা আমাকে জানতে হবে। sin অফ আলফা প্লাস বিটার ফর্মুলা কি হবে, এটার ফর্মুলা হবে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। তাহলে দেখো আমি cos আলফার মান জানি 3/5, তাহলে আমাকে এখানে sin আলফার মানটা বের করতে হবে, আর cos বিটার মান থেকে sin বিটার মানটা বের করতে হবে। তাহলে cos আলফা হচ্ছে 3/5, তাহলে sin আলফা কি হবে, sin আলফা সমান সমান আমি কি লিখতে পারি, আমি কি জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান সমান 1, তাহলে sin স্কয়ার আলফা সমান সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা। তাহলে sin আলফা সমান সমান কি হবে, √1 মাইনাস cos স্কয়ার আলফা। বা তুমি একবারও করতে পারো জানলে, আমি এটা ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে কত হবে, সমান সমান √1 মাইনাস cos আলফার মান 3/5 মানে স্কয়ার করলে কত, 3 স্কয়ার বাই 5 স্কয়ার মানে 9/25, এটাকে করলে কত হবে 25, আর উপরে হবে 25 মাইনাস 9 মানে 16, সমান সমান কত হবে 4/5। একই রকম করে তাহলে sin বিটার মানটা কি হবে, sin বিটার মান হবে √1 মাইনাস cos স্কয়ার বিটা, তার মানে কত হবে, সমান সমান √1 মাইনাস 15/17 তার স্কয়ার মানে 225/289, এটাকে করলে কত হবে, উপরে হবে 64/289, মানে কত হবে 8/17। আচ্ছা আমাকে মান বের করতে হবে কার, sin আলফা প্লাস বিটার মান হচ্ছে sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। তাহলে এর মান কত, সমান সমান sin আলফা cos বিটা, এটা আমি নিচে একবারে বসাচ্ছি। তাহলে sin আলফার মান কত বেরিয়েছে 4/5 ইন্টু cos বিটার মান কত বলে দিয়েছিল 15/17 যোগ cos আলফার মান কত, cos আলফার মান বলে দিয়েছিল 3/5 ইন্টু sin বিটার মান কত 8/17। আচ্ছা আমি যদি গুণ করে দিই কত হয়, 60/85 যোগ 24/85, লসগু করলে হবে 85 আর উপরে হবে 60 যোগ 24 মানে 84/85, তার মানে অপশন
বি তে দেখো আছে 84/85, তাহলে আমার অ্যান্সার হবে অপশন বি। অপশন বি। তারপরের প্রশ্ন, আচ্ছা এটা একটা সোজা অঙ্ক দিয়েছে, দেখো সরল অঙ্ক। তাহলে 93/28 গুণ, আগে ব্র্যাকেটের কাজ হয় 70 আর 42 যোগ করলে কত 112 যোগ 82। 28 কে দেখো 4 দিয়ে গুণ করলে 112 হয়, তাহলে 93 গুণ 4 আছে, গুণ করলে কত 3 4 12 2 হাতে 1, 4 9 36 টাকা 37 যোগ 82 যোগ করলে কত 2 আর 2 4, 28 সাথে 15 5 হাতে 1, 3 হাতে 4, 454 অপশন এ হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, একটি বিছানা 1987 টাকা দিয়ে বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, বিছানাটি 8845 টাকা দিয়ে বিক্রি করলে তার থেকে 25% বেশি লাভ হয়। 20% লাভ করতে হলে বিছানাটি বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা দেখো একটু ভালো করে পড়ো কি বলছে। একটি বিছানা 1987 টাকা দিয়ে বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, তা আমি ধরছি বিছানাটার ক্রয় মূল্য হচ্ছে এক্স। তাহলে 1987 টাকা দিয়ে বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে? ক্ষতি সমান সমান কি বিক্রয় মূল্য। দেখো যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি এই ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি, তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি বেরোবে। তাহলে ক্ষতিটা কত হবে? এক্স মাইনাস 1987। আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য বলেছে 8845, সেটা আবার লাভ হচ্ছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লাভটা কত? মানে এক্ষেত্রে বিক্রয় মূল্যটা বেশি আর ক্রয় মূল্যটা কম, তাহলে এক্ষেত্রে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 8845 মাইনাস ক্রয় মূল্য মানে এক্স। তাহলে প্রথম ক্ষেত্রের ক্ষতিটা, দ্বিতীয় ক্ষেত্রের লাভটা পেলাম। কি বলেছিল? ক্ষতিটা, আচ্ছা যত টাকা ক্ষতি হয় বিছানাটি এত টাকায় বিক্রি করলে তার থেকে আরো 25% লাভ, মানে ক্ষতির থেকে আরো যদি 25% বেশি করি তবে আমি এই টাকাটা পাবো। তাহলে ক্ষতির থেকে আরো 25% বেশি মানে কত? মানে এক্স মাইনাস 1987 ইন্টু এর থেকে আরো 25% বেশি, তার মানে এটা ইন্টু 125/100, সেটা ইজিক্যাল টু হচ্ছে লাভের পরিমাণটা, মানে 8845 মাইনাস এক্স। এটা যদি কাটাকুটি করি কত হয়? 4 আর 5, 25 দিয়ে কাটলে। আচ্ছা যদি আমি গুণ করে দিই 5 দিয়ে এইটাকে, তাহলে হবে 5x মাইনাস 5 7 35 5 হাতে 3, 5 8 40 3 43 3 হাতে 4, 5 35 4 49 9 হাতে 4, 5 5 4 9। এটা সমান 4টাকে যদি ডান পাশে গুণ করে দিই কত হয়? 4 5 20 0 হাতে 2, 4 4 16 দিয়ে 18 8 হাতে 1, 4 25 3 হাতে 3, 4 25 3 35 মাইনাস 4x, এক্স গুলোকে বাপাশে আনলে কত হবে? 5x প্লাস 4x মানে 9x সমান সমান হবে কত? 3 5 3 8 0 প্লাস 9935। তাহলে 9x সমান সমান কত হবে যদি যোগ করি? তাহলে হবে 5 3 আর 8 এর 11 1 হাতে 1, 9 রেখে 10 আর 3 13 3 হাতে 1, 9 রেখে 10 আর 5 15 5 হাতে 1, 3 রেখে 4। তাহলে x সমান সমান কত হবে? 4 5 3 1 5 বাই 9। কাটাকুটি করলে প্রথমে 5 বার যাবে, তারপরে 31 মানে 0 বসাতে হবে, তারপর 3 বার যাবে, 4 5 মানে 5 বার যাবে। তাহলে হবে x এর মান কত পেলাম? x সমান 5035। তার মানে ক্রয় মূল্য হচ্ছে এত। কি বলেছে? 20% লাভ করতে হলে বিছানাটার বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 5035 হচ্ছে ক্রয় মূল্য, এটা ইন্টু বিক্রয় মূল্য হবে 120/100। আচ্ছা একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে এখানে হবে 2, এখানে হবে 1007, 2 দিয়ে 12 কে কাটলে হবে 6, যদি গুণ করি কত হবে? 6 7 42 2 হাতে 4, 6004 6006 6 কে 6 মানে 6042 টাকা, তার মানে অপশন এ। তো আজকের ক্লাসে 30টা অঙ্কই ছিল। আজকের ক্লাসটা এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।